হ্যালো ব্রেনার্স, অনস্ক্রিন দেখতেই পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলার সাজেশন চলে এসছে। প্রশ্ন উত্তর সহ ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে। সিলেবাস প্লাস নাম্বার বিভাজন তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সাজেশন 1000% সাফল্য পাবে। তাহলে তোমাদের সবকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, তা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ সিলেবাস ভানু সিংহের পত্রাবলী, গদ্য অর্থাৎ গল্প হবে ভানু সিংহের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামের নারী, রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার কান, পটলবাবুর ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবাত্মা, হিমালয়। কবিতা ভারত তীর্থ, দিন ফুরালো, বইটই এবং মাকুস ষষ্ঠ অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত হবে। ব্যাকরণ হবে শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি, অনুসর্গ। নির্মিতি প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ ও বাগধারা। বাগধারাকে ইংলিশে কি বলে? ইডিয়ামস। মনে রেখে দেবে, পরীক্ষায় দিতে পারে। ক্লাস 7 বেঙ্গলি থার্ড সেমেটিভের নাম্বার বিভাজন দেখো, গদ্য থেকে তোমাদের 3টি এমসিকিউ আসবে, 3টি এসিকিউ আসবে, 2 মার্কের 2টি কোশ্চিন আসবে, 5 মার্কের 2টি কোশ্চিন আসবে, টোটাল 20 নম্বর। কবিতা থেকে আসবে 3টি এমসিকিউ, 3টি এসিকিউ, 2 মার্কের কোশ্চিন, 2টি 5 মার্কের কোশ্চিন, টোটাল 20 নম্বর। গদ্য আর কবিতা থেকে 20 করে আসবে, অর্থাৎ গদ্য আর কবিতা থেকে টোটাল আসবে তোমাদের 40 নম্বর। এবার আছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে তোমাদের 10 নম্বর আসবে। মাকু সহায়ক পাঠ, অর্থাৎ মাকু থেকে তোমাদের 2টো এসিকিউ, 3 মার্কসের কোশ্চিন আসবে একটি, ও 5 মার্কসের একটি কোশ্চিন আসবে। আর নির্মিতি অর্থাৎ প্রবন্ধ রচনা তোমাদের আসবে 6 নম্বরের, ও পত্র রচনা তোমাদের আসবে 4 নম্বরে, টোটাল 10 নম্বরে। এখানে তোমাদের পরীক্ষায় কিছু কিছু জায়গায় কিন্তু একটু পাল্টে দেয়, 5 নম্বরের জায়গায় 3 নম্বর করে দেয়, তো 4 নম্বর করে দেয়, কিন্তু সেখানে এসিকিউগুলোকে বাড়িয়ে দেয়। ঠিক এইরকমই থাকবে নাম্বার বিভাজন। তো দেখা যাক। নাম্বার 1, কবি শিশুদের ঘরে ফেরার সঙ্গে তুলনা করেছেন বকের শাড়ি, বলাকার শাড়ি, হংসের শাড়ি, পাখির শাড়ি। সঠিক উত্তর হবে পাখির শাড়ির সঙ্গে। ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি, গীতালি। সঠিক উত্তর হবে গীতাঞ্জলি। এগুলো টপ সিক্রেট কোশ্চিন আছে, তবে তোমরা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ এই টপ সিক্রেট কোশ্চিন তারা না জানলে কিন্তু খুব অসুবিধা আছে। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল আনন্দবাজার, যুগান্তর, স্টেটসম্যান, বর্তমান পত্রিকা। সঠিক উত্তর হবে যুগান্তর। এই মহিষী ছিলেন পরিণতি সম্ভাবনা মেঘ। মহিষী হলেন দুকড়িবালা, ননিবালা দেবী, কমলা দেবী, মাতঙ্গিনী দেবী। সঠিক উত্তর হবে ননিবালা দেবী। সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো বলতে বোঝানো হয়েছে নাম্বার 1 কলকাতা, ওয়েস্ট ইন্ডিজ, মেয়ারো, ত্রিনিদাদ। সঠিক উত্তর হবে মেয়ারো। নুরুকে দেখে হেসেছে সুবলের মা, অমলের মা, মাসিমা, সুফলের মা। সঠিক উত্তর হবে সুবলের মা। কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জা, বড় মন্দির, বড় মসজিদ, বড় বাড়ি। সঠিক উত্তর হবে বড় গির্জা। বিদেশি প্রত্যয় কোনটি? অন, গিরি, স্মিক, তব্য। সঠিক উত্তর হবে গিরি। তির্যক বিভক্তি কোনটি? কে, র, এ, জন্য। সঠিক উত্তর হবে এ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে। হাটে লোক গিজগিজ করছে। হাট অংশটি কালাধিকরণ, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ। এটা হবে স্থানাধিকরণ। তাঁতি তাঁত বুনছিল। তাঁত হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। সঠিক উত্তর হবে কর্মকারক। 2 পুলিশ কোন অভিযোগে দুকড়িবালাকে গ্রেপ্তার করেন? উত্তর 7টা মশার অর্থাৎ মাউজার পিস্তল বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন। নাম্বার 2, রাস্তায় ক্রিকেট খেলা অংশটি বাংলা অনুবাদ করেছেন কে? রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন তীর্থাঙ্কর চট্টোপাধ্যায়। নাম্বার 3, পটলবাবুর আসল নাম কি? পটলবাবুর আসল নাম শ্রী শীতলা কান্ত রায়। নাম্বার 4, কে এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্য চমকে দেবেন?
এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্যে চমকে দেবেন। দিনফুরালো কবিতাটি কোন কবির লেখা? দিনফুরালো কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। বাগধারার অর্থ বাক্য প্রয়োগ করে বাক্য প্রয়োগ করো, অর্থাৎ একটা বাগধারা দিয়ে দিবে, তোমাদেরকে বলে বাক্য প্রয়োগ করো। কি? চোখে চোখে রাখা। চোখে চোখে রাখা মানে সতর্ক দৃষ্টি রাখা। তোমাদের অর্থ লিখতে হবে, সমেত বাক্যও লিখতে হবে। বা ছেলেটিকে সবসময় চোখে চোখে রাখে। পদ পরিবর্তন করো। অভিজাত, অভিজাত্য। তব্য প্রত্যয় যুগে একটি বাক শব্দ তৈরি করো। গন্তব্য মানে গন্তব্য। একটি সংখ্যাবাচক শব্দ একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। সংখ্যাবাচক শব্দ হলো 2 এবং পূরণবাচক শব্দ হলো দ্বিতীয়। সন্ধি শব্দের অর্থ কি? তোমরা সবাই পারবে। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। কি কারণে বাঁকুর চেহারা বদলে গিয়েছিল? বাস বনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে বাঁকুর চাবি ফেলে দিয়েছিল, ফলে তার চেহারা বদলে গিয়েছিল। খরগোশেরা ভয় পেয়েছিল কেন? খরগোশেরা ভেবেছিল ওদের বাড়বে বা বাচ্চাদের নিয়ে নেবে, তাই তারা ভয় পেয়েছে। 3-1 নম্বরে দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো হলো 2 মার্কসের কোশ্চেন। পুলিশ কোন অভিযোগে দুকুড়িওয়ালাকে গ্রেপ্তার করেন? বিচারে তার কি শাস্তি হয়? কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামের নারী গদ্যাংশে দুকুড়িওয়ালা দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 7টা মাউজার পিস্তল পায়। এখানে বসার বলে বাংলায়, কিন্তু ইংলিশে তোমরা মাউজার লিখবে। বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে তিনি অস্ত্র কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে, এই সমস্ত কথা স্বীকার না করায় পুলিশ দুকুড়িওয়ালাকে গ্রেপ্তার করেন। কার উদ্দেশ্যে স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল? উপদেশটি কি? অথবা গগন পাকসারির উপদেশে স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল। পটলবাবুর নাট্যগুরু, তিনি পটলবাবুর নাট্যগুরু ছিলেন। তিনি বলেছিলেন, একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কর্তৃত্ব হবে সব ছোট পার্টি থেকেও শেষ রসটুকু নিগড়ে বার করে তার সার্থক করে তোলো। থিয়েটারে কাজ হলো 5 জন মিলেমিশে কাজ, সকলের সাফল্যই জড়িয়ে নাটকের সাফল্য। এই অমূল্য উপদেশেই পাকসারি মশাই পটলবাবুকে দিয়েছিলেন। ভারততীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? ভারতবর্ষ এমন একটি স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে, অর্থাৎ নানা ধর্মের মানুষ এসে মিলিত হয়েছে। মানুষ যেমন পুণ্যের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনি ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে। কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে। সূর্যে ডুবে যাওয়ার কথাকার দুচ্ছাই বলে কেন? কথকরা দুচ্ছাই বলে কেন? উত্তর, সূর্য ডুবে যাওয়ায় আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে যেতে হয়, তাই কথকরা দুচ্ছাই বলে। গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ ও সাহস জুগিয়েছিল? উত্তর, গিরিন টুনুকে নিজের চোটে দেখিয়ে তার চেটোর কথা ভুলে গিয়েছিল। তাছাড়া গিরিন টুনুকে বলেছিল যে টুনুকে পারতেই হবে, সেই একমাত্র ভরসা, সে চাইলে 3টে গোল করে দিতে পারে। এমনভাবে গিরিন খেলার মাঠে টুনুকে উৎসাহ জুগিয়েছিল। 4-1 নম্বর বলা আছে, সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের ঘরে ফিরতে পারল? সোনাটিয়া বাড়ি থেকে জঙ্গলে চলে যাওয়ার পর তাদের পিসমশায় বাঁকুর ছদ্মবেশে তাদের সঙ্গে ছিলেন। হোটেলওয়ালার জন্মদিনে সবাই সার্কাসদের আনন্দ উপভোগ করছিল। তখন তার দেওয়া খবর মতো সোনাটি বাবা, আব্বা, ঠামি সবাই হোটেলে এসে অপেক্ষা করছিল। তারপর সার্কাস শেষ হয়, সবাই হোটেলে যায়। তখন সোনাটিয়া তাদের পরিবারকে দেখতে পায়। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। তোমরা 3rd টার্মের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। 4-2 নম্বরে বলা আছে, সং লটারির আধখানা কীভাবে খুঁজে পাওয়া গেল? টিয়া বাকুকে চালু করার জন্য যে চাবি তৈরি করেছিল তাতে সে লটারির টিকিটের আধখানা জড়িয়েছিল। তার রং ছিল গোলাপি। সোনা দেখে সঙ্গের পকেট থেকে টিকিটের অংশ দেখা যাচ্ছে, তার রং গোলাপি, আর টিয়ার চাবির রঙও গোলাপি, তাই সে ব্যাপারটা বুঝে তা খুঁজে বার করে।
এগুলো টপ সিক্রেট কোশ্চেন আছে, তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে না এমনটা কিন্তু নয়। 5-এর 1 নম্বরে দেখতেই পাচ্ছ তোমরা, হে রুদ্রবীরা বাজো বাজো বাজো। রুদ্রবীরা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা। এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষে থেকে দূরে সরে রয়েছে রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে। তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবেন। তোমরা কিন্তু আশা করি জানো যে ভারতবর্ষকে মহামানবের সাগর তীরে বলা হয়েছে কারণ ভারতবর্ষ হলো এমন একটি স্থান যেখানে নানা ধর্মের মানুষ এসে এক জায়গায় জড়িত হচ্ছে। ঠিক যেমন অনেকগুলো নদী মিলিত হয়ে একটি সাগরে গিয়ে পৌঁছায়, তেমনি ভারতবর্ষেও নানা জাতি ধর্ম বর্ণ একসাথে মিলেমিশে এই দেশের ঐক্য বজায় আছে। তাই ভারতকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে এই ভারতের মহামানবের সাগর তীরে। অথবা দিন ফুরালো কবিতাটির মমর্থ নিজের ভাষায় লেখে, এখানে মমর্থ না, সমর্থ। উত্তর, কবি শঙ্খ ঘোষের রচিত দিন ফুরালো কবিতায় গোধূলি প্রকৃতির রূপ সৌন্দর্য বর্ণিত হয়েছে। সূর্যাস্ত যাওয়া, চাঁদ ওঠা, তারাদের আকাশ জোড়া বিস্তার, পাখিদের সারিবদ্ধ বাসায় ফেরা, চারিদিকে আকার করে যাসা, এই সবই এই কবিতায় কবি তুলে ধরেছেন। এর পাশাপাশি সূর্য ডোবার পর শিশু মনের অবস্থা কেমন হয়, মাঠ ছেড়ে ঘরে ফেরার সময় তারা কতটা মন খারাপ হয়, সে কথাও কবি আমাদের জানিয়েছেন। কবি যেন নিজের শিশু মনের বক্তব্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কী বুঝেছেন, এটা তোমাদেরকে আমি আক্ষরিক বললাম কারণ এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে নেবে। উত্তর, কবি বলেছেন এখানে মানুষই হলো প্রধান দেবতা, সেখানে পতিত ও ব্রাহ্মণদের কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষ যে মহামানবের মিলন সাগর, সে সাগরকে কবি মহামানবের সাগর তীরে বলেছেন। অথবা সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না কেন? জমবে না, কবির এমন ভাবনা কেন? উত্তর, এখানে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। শ্রাবণ মাসের বৃষ্টির দিনে বর্ষামঙ্গল গান হয়ে থাকে। সে ফাঁকা মাঠে ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়ে গাইতে বেশি ভালো লাগে। তাই কবির মনে হচ্ছে সে গান কলকাতা শহরের ভিড়ের মধ্যে তেমনভাবে জমে না। স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী ননিমালা দেবী এবং রূপকরিমালার অবদান আলোচনা করো। ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্রনাথ চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেয়ে ননিমালা দেবী পলাতক অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে রিসরায় আশ্রয় দেন। এরপর অমর চ্যাটার্জি পলাতক হন, কিন্তু মাউজার পিস্তল সন্ধান না দিয়েই গ্রেপ্তার হন রামচন্দ্র মজুমদার। ননিমালা দেবীর রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে পিস্তলের গুপ্ত খবর দিয়ে আসেন। তাকে জেলের পানিশমেন্ট সেলে প্রায় 3 দিন 8 ঘন্টা করে দরজা জানালা অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। অর্ধপীড়িত অবস্থায় তিনি মুখ খোলেননি। অপরদিকে বোনপোন নির্ধারণ ঘটকের সূত্রে বিপ্লবীর দীক্ষা নিয়ে রূপকরিমালার দেবী রডা কোম্পানির থেকে চুরি করে আনা 7টা মাউজার পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশ তল্লাশিতে ধরা পড়লেও পিস্তল কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে তা স্বীকার করেননি। সামান্য গ্রামের বউ হয়েও কোলের শিশুকে ফেলে দিয়ে চলে যান পুলিশের সঙ্গে। বিচারে তার 2 বছরের শ্রম কারাদণ্ড। অথবা তোমাদের দিয়ে দিতে পারে যে 50-এর বেঠোকাটো ডাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো, অর্থাৎ পটলবাবুর ক্যারেক্টার। সঠিক উত্তর হবে উত্তর, পটলবাবুর জীবনে বহু ক্ষেত্রে আঘাত পেয়েছেন, কিন্তু কখনো থেমে যাননি, কখনো হতাশ হননি। জীবনে তার স্বপ্ন ছিল অভিনেতা হবার। জীবন যুদ্ধে লড়াই করতে গিয়ে তার সেই স্বপ্ন ভেঙে যায়। অনেক দিন পর 52 বছর বয়সে সেই অভিনয়ের ডাক পেলেন। তখন তিনি স্বপ্নে আবার জেগে উঠলেন। নিজের সমস্ত ক্ষমতা দিয়ে তিনি ফুটিয়ে তুললেন মনের ভাব। সবার কাছে বাহবা পাওয়ায় পরিশ্রম দিয়ে পটলবাবু বাড়ি ফিরে আসেন। এর থেকে বোঝা যায় যে তিনি একজন সত্যিকারের শিল্পী। এটাতে বড় বেশ ভাবতে হলো না। কার সহযোক্তি, কাকে বেশি ভাবতে হলো না কেন? নরহরির বার সগতোক্তি, নরহরিকে ভাবতে হলো না। নরহরির বা কাশিতে যেতে চাইলেন।
বার ইচ্ছা হয়েছে নরহরি বাধা দেবেন না। বার সকল কথাতে নরহরি অস্থির হয়ে পড়ে, কিন্তু এই ইচ্ছাটা বার তাই নরহরির বেশি ভালো ভাবতে হলো না। বার ইচ্ছেই তার ইচ্ছে। অথবা আবার শরীরে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা এখানে বলা হয়েছে? তাকে বিচিত্র সুর বলার কারণ কি? কেনই বা সে বিচিত্র রঙের ধ্বনিতে হয়? যারা গিরি মরুপথ অতিক্রম করে বিজয়ের জয়গান গিয়ে কলরব করতে করতে ভারতে প্রবেশ করেছিল, তাদের সুরের কথা বলা হয়েছে। যেহেতু সেই সুর অনেক মানুষের নানা ধ্বনিতে রয়েছে, তাই তাকে বিচিত্র বলা হয়েছে। কবি এখানে ভারতবর্ষের সাথে একাত্ম অনুভব করেছেন, তাই কবি রং বহু মানুষের মিলনের সেই বিচিত্র সুর ধ্বনিতেও হয়েছেন। কবি অনুভব করেছেন তারাই সবাই তার মাঝে বিরাজ করছে। হোটেলওয়ালার জন্মদিনে উৎসব কেমন হয়েছিল তার লেখা, ওটা 5 নম্বরের কোশ্চেন। তোমাদেরকে কিন্তু 2টো পয়েন্ট করে লিখতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। হয়তো তোমাদের 2টোতে 2.5 না দিতে পারে, কিন্তু 2ও দেবে, কারণ তোমাদের বানান ভুলে অনেক সময় নাম্বার কেটে দেয় স্কুলে। হোটেলওয়ালা তার জন্মদিন উপলক্ষে রাত্রিবেলায় সবাইকে বিনা পয়সায় বুনো খিচুড়ি, হরিণের মাংস আর পায়েস খাওয়াবে বলেছিল। সেই উৎসব উপলক্ষে সেই দিন জঙ্গলের মধ্যে সার্কাসের আয়োজন করা হয়েছিল। আশপাশের গ্রামের লোকেরা সেই সার্কাস দেখতে এসেছিল। সার্কাসের জাদুকর পরিদের রানীকে আনা, টিয়ার নাচ, বাঁকুড় খেলা দেখানো এবং বাঁকুড় সাথে পরিদের রানীর বিয়ে দেওয়া হয়। তারপর খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে দেখে যে সেখানে সোনাটিয়ার বাবা, ঠাম্মি, আম্মা, পিসমশাই, পিসিমা, পিসিমার ছেলে, বোম্বা এবং কয়েকজন পুলিশ উপস্থিত। সেখানে তখন হোটেলের জন্মদিন উপলক্ষে সকলে মিলে খাওয়া দাওয়া করে। এইসব হৈহুল্লোর মধ্যে হোটেলওয়ালার আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যায়। বলে তো কীভাবে হোটেলওয়ালা আসলে কে ছিল? হোটেলওয়ালা ছিল অধিকারী মশাই, অর্থাৎ নোটো মাস্টার, যে ঝড়বাতি পোশাক আশাক কিনে নিয়ে পলাতক হয়েছিল, অর্থাৎ পালিয়ে গিয়েছিল। সেই দাড়ি পরে থাকতো, সেই আসলে ছিল সার্কাস দলের অধিকারী মশাই। এভাবেই হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। মনের মধ্যে এই হোটেল, কে এই হোটেল চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। মনের মধ্যে নেটোজাকারী ওরফে মালিক বলেই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গেছিল। তারপর হোটেলওয়ালার ছদ্মবেশে বলে থাকতো। সেখানে একটা বিরাট বট গাছের তলায় ছিল তার হোটেল। 3টি পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গ্যাসের ডাল থেকে পুরো লণ্ঠন ঝুলত। গুড়ির ওপরে কাঁচা কাঠ পেটে লোকের টেবিল বানিয়ে খেতে বসতো। সে একটা সুন্দর শুরু আনন্দ, যার মূল ছিল তার নিজের মাথার চুল দাড়ি গোপ। এইভাবেই সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাস দলে চালু করার জন্য। তোমরা কিন্তু অবশ্যই ব্রেডার্স ফার্স্ট চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, কারণ সেখানে প্রতি সপ্তাহে একটি করে PDF দেওয়া হয়। তোমরা লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে বা চ্যানেলের ডেসক্রিপশানে পেয়ে যাবে। যেখানে একটি বিষয়কে অবলম্বন করে পত্র রচনা লেখো। তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র। পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র। তোমার বিদ্যালয়ে পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে শিক্ষক মহাশয়ের কাছে পত্র। অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র। প্রথমে আমরা করব বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র। সুজয় বিশ্বাস, তোমাদের ক্লাস, পোস্ট অফিস লিখে দেবে। তোমাদের বাড়ি কোথায়? ডেটটা তোমরা যে সেই দিনই দিতে হবে এমনটা নয়, তোমরা পরীক্ষার ডেটও দিতে পারো। যেদিন হয়তো তোমাদের বাংলা পরীক্ষা হলো সেদিন দিয়ে দিলে। প্রিয় বন্ধু অনিমেষ, অনেকদিন হলো তোর কোনো চিঠি পাইনি। কেমন আছিস জানি না, আশা করি ভালো আছো। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেদিন আমরা অনেকে আনন্দ করেছি। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমরা সুন্দর সুন্দর ছবি, ফুল আর নানা রঙের বেলুন দিয়ে খুব সুন্দর করে মাঠ সাজিয়েছিলাম। সকাল 10টায় আমাদের ক্রীড়া অনুষ্ঠান হয়। আমাদের শিক্ষকগণ ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
অনেকে বিভিন্ন খেলায় অংশ নিয়ে পুরস্কার পায়। আমিও অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি। সবশেষে আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের পুরস্কার দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তোমাদের বার্ষিক ক্রিয়া কেমন হলো তা অবশ্যই জানাবে। ইতি তোমার বন্ধু সুজয়। তোমরা এবার এখানে তার নাম, কোথায় বাড়ি, কত তারিখ দিয়ে দেবে। পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র। অর্ণব মাঝি, তোমরা দিয়ে দিবে ঠিক ডেটটা। প্রিয় বন্ধু দীপঙ্কর, পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধা প্রণাম। আজকে এই চিঠিতে আমি এই পুজো কীভাবে কাটালাম সে বিষয়ে তোমাকে জানাবো। এই বছর আমি আমার পরিবার বন্ধুদের সাথে আমার পুজোয় ছুটি উদযাপন করেছি। সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পুজো প্যান্ডেলে পরিদর্শন করেছি। নবমীতে আমি আমার পরিবারের সঙ্গে গ্রামের বিভিন্ন প্রতিটি পুজো প্যান্ডেল পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কিভাবে ছুটির পুজো উদযাপন করেছো অবশ্যই জানাবে। ইতি তোমার বন্ধু অর্ণব। তোমরা লিখে দেবে তার নাম, তার অ্যাড্রেস, ডেট। বিদ্যালয়ে অনুপস্থিতির ছুটির আবেদন। মাননীয় প্রধান মহাশয়, বিদ্যালয় তোমাদের এখানে নিজস্ব স্কুলের নাম দিয়ে দিবে, কোথায় আছে সেটাও দিয়ে দিবে, তারিখ দিয়ে দেবে তোমাদের যে তারিখে হবে। বিষয় অনুপস্থিতির ছুটির আবেদন। মহাশয়, মহাশয়া, বিরত মহাশয় বা মহাশয়, তোমাদের শিক্ষিকা বা শিক্ষক দিয়ে আছেন তার নাম দিয়ে দিবে। শিক্ষক থাকলে মহাশয় লিখবে, শিক্ষিকা থাকলে মহাশয়া লিখবে। বিরত নিবেদন যে আমি আপনার স্কুলের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। অর্থাৎ নিয়মিত ছাত্র মানে কি, যে প্রতিদিন স্কুলে আসে। আমি গত 9/8/2024 থেকে 13/8/2024 পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারিনি। এত মহাশয়ের নিকটে আমার বিনত আবেদন, উপরোক্ত বিষয়টা বিবেচনা করে 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকব, অর্থাৎ স্মরণীয় থাকব। আপনার একান্ত অনুগত ছাত্র তন্ময় পাল, সপ্তম শ্রেণী, রোল 2। তোমাদের রোল কত সেটা লিখে দেবে। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লেখে। একটি গ্রাম্য মেলার বিবরণ, একটি মেলা দেখার অভিজ্ঞতা বা একটি মেলা দেখার অভিজ্ঞতা। তোমাদের আগের পরীক্ষায় অনেকেই স্কুলে এসেছিল একটি মেলা দেখার অভিজ্ঞতা, তা আমার সাজেশন থেকেই এসেছিল। কম্পিউটার বিজ্ঞানের ভালো মন্দ, অর্থাৎ বিজ্ঞানের সুফল কুফল লিখতে হবে। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, স্বামী বিবেকানন্দ। তো প্রথমে আমরা করবো স্বামী বিবেকানন্দ। ভূমিকা। বর্তমান যুগে বিজ্ঞানকে এড়িয়ে চলা সম্ভব নয়, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে। প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান। সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে শোবার পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়েই থাকি। যেমন ব্রাশ, পেস্ট, রান্নার জিনিসপত্র, বাসন, টিভি, ফ্রিজ, ফ্যান, ঔষধ, যাতায়াতের জন্য বিভিন্ন প্রকার গাড়ি যেমন মোটর বাইক, অটো রিক্সা, টোটো, বাস, ট্রেন, সাইকেল, বিভিন্ন প্রকার গাড়ি, নৌকা, স্টিমার প্রভৃতি জলযান ও বায়ুযান আমাদেরকে প্রতিদিন কর্মক্ষেত্রে খুব কম সময়ে ও সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। গন্তব্যের কথার অর্থ হলো জায়গায়, এবং আমাদের প্রতিদিনের জীবন কর্মমুখর করে তোলে। এছাড়া শিক্ষাক্ষেত্রে, সংবাদ মাধ্যম, চিকিৎসায়, কৃষিক্ষেত্রে, বিনোদনে সব ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের অপরিকতা। বিজ্ঞানের কি এটা বলতো? অপরিকতা, উপকারিতা আর অপকারিতা। পৃথিবীতে সকল জিনিসের ভালো মন্দ উভয় দিকই আছে। যন্ত্রের উপর নির্ভর করতে গিয়ে মানুষ আজ দিন দিন শ্রম বিমুখী হয়ে পড়েছে। ক্রমশ কমে যাচ্ছে মানুষের স্বনির্ভরতা, ফলে শরীরে নানান রোগ এসে বাধা দিয়েছে। উপসংহার। দৈনন্দিন জীবনে প্রতি ক্ষেত্রে নব সৃষ্টির সম্ভার মানুষের হাতে তুলে দিয়েছে, প্রণাম করেছে সেই বিজ্ঞান প্রগতি মন্ত্র, সভ্যতার প্রাণ প্রতীক। বিজ্ঞান যেন দৈনন্দিন জীবনে বিধাতার আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশ বড় প্রয়োজন। ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
ছাত্রদের জীবনটা সুন্দর, পবিত্র ও নির্মল। তারা নিয়মিতভাবে স্কুল পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্নতা রাখার কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরাই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতার সৃষ্টির চেষ্টা করবে। উপসংহার: ছাত্র সমাজকে পরিবেশ রক্ষায় মহান কর্মযজ্ঞে সামিল করতে পারলে পরিবেশ উন্নতি তো হবেই, এই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ কলকাতা। ছোটবেলায় স্বামী বিবেকানন্দ নাম ছিল না, শুধু ছিল বিবেকানন্দ। সিমিলার স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিল ভুবনেশ্বরী দেবী। মায়ের নাম দেওয়া হয়েছিল বীরেশ্বর এবং সবাই ডাকত বিলে বলে। অর্থাৎ স্বামী বিবেকানন্দকে ছোটবেলায় বীরেশ্বর ডাকা হতো, কিন্তু তাকে আসল নামে ডাকা হতো বিলে বলে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত সাহসী ও সব বিষয়ে অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুলে প্রবেশিকা এবং কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে BA পাস করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই সভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তার আলোচনা করেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মাঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত ভাবাবার কথা, পাশ্চাত্য প্রভৃতি তার বিভিন্ন বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারতের বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই তিনি পরলোক গমন করেন। তার একটি বাণী তোমাদের অবশ্যই পরীক্ষায় দিয়ে দিতে পারে যে তার একটি বাণী লিখো। তার একটি বাণী হলো সব কিছুর জন্যই সত্যকে ত্যাগ করে দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না। বর্জন কথার অর্থ হলো বাদ দেওয়া। ত্যাগের সমার্থক শব্দ হলো বর্জন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই।